আসসালামু আলাইকুম। আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন? জি জি ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। সুপ্রিয় উপস্থিতি, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি সাদি মোহাম্মদ চৌধুরী, সভাপতি ইউনুস খান স্কলার্স গার্ডেন টু হায়ার স্টাডিজ সোসাইটি। আজকের এই মূল্যবান সেশনে আপনাদের সবাইকে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ। আজকের বিশেষ আয়োজনে আমরা একজন বিশিষ্ট গবেষক ও গর্বিত বাংলাদেশিকে আমাদের মাঝে পেয়েছি। আমাদের আজকের মাননীয় বক্তা হলেন ডক্টর সালেক আহমেদ সজীব স্যার, পোস্ট ডক্টরাল গবেষক, ফ্রেঞ্চ ন্যাশনাল সেন্টার ফর সায়েন্টিফিক রিসার্চ (CNSRS), ফ্রান্স। তিনি বাংলাদেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের অন্যতম সম্মানিত গবেষণা প্রতিষ্ঠানে কাজ করছেন, যা আমাদের জন্য অত্যন্ত অনুপ্রেরণার উৎস। উনার অভিজ্ঞতা, শিক্ষাজীবন ও উচ্চশিক্ষার পথে যাত্রা নিঃসন্দেহে আমাদের সকলের জন্য দিক নির্দেশনা ও অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে। আজকের সেশনের মূল বিষয়বস্তু হলো, প্রথমেই আমরা আমাদের অতিথি বক্তার বক্তব্য শুনব, যেখানে তিনি তার উচ্চশিক্ষার অভিজ্ঞতা, গবেষণার বিষয়, স্কলারশিপ, আবেদন প্রক্রিয়া ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবেন। এরপর আমরা সরাসরি প্রশ্নোত্তর পর্বে চলে যাব। আপনাদের সকলকে অনুরোধ করব পুরো সেশনটি মনোযোগ দিয়ে শোনার জন্য এবং প্রয়োজনীয় প্রশ্ন করার জন্য। আজকের এই সেশনে শুরুতেই সূচনা বক্তব্য দেওয়ার জন্য উপস্থিত থাকার কথা ছিল আমাদের ক্লাব কনভেনর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সালমান সোহেল স্যার, কিন্তু তিনি অসুস্থতার কারণে আমাদের মাঝে উপস্থিত নেই, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এখন আমি বিনীতভাবে অনুরোধ করছি আমাদের আজকের সম্মানিত অতিথি ডক্টর সালেক আহমেদ সজীব স্যারকে ওনার বক্তব্য রাখার জন্য। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে আমাকে এত বড় একটা প্রোগ্রামে আসলে আমন্ত্রণ জানানোর জন্য। আমার কথা কি শোনা যাচ্ছে ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমাকে স্যার বলার দরকার নাই, কারণ আমি আসলে কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক না। সো আমাকে এখনো স্যার বলার দরকার নাই, ভাই বললেই হবে। আর আমি আহ, যাই হোক, ঠিক আছে। আমরা হলো আমার আহ, আ যে অভিজ্ঞতা আছে সেটি আমি তুলে ধরার চেষ্টা করব, এবং পরবর্তীতে আ কোয়েশ্চেন অ্যান্সার সেশন আছে। সেখানে আমাকে আ আমি তুমি করে বলি। আমার মনে হয় যে বেশিরভাগই আমার চেয়ে বয়সে ছোট। সুতরাং তোমরা আমার আমার সাথে আলাপ করতে পারবে কোনো কনফিউশন থাকলে বা থাকলে। আচ্ছা। আমি আসলে স্লাইড তৈরি করার চেষ্টা করছি, বাট আমি আসলে আ নট সিউর যে আসলে কতখানি আ তোমাদের জন্য উপকার হবে, বাট আই উইল সি। আর যদি কোনো কনফিউশন থাকে তাহলে আসলে একটু নোট ডাউন করে রাখা ভালো। তাহলে আমরা পরবর্তীতে যখন কোয়েশ্চেন আনসার সেশন হবে আসলে আ বিস্তারিত আলাপ করতে পারবো। ঠিক আছে? তো আ ধন্যবাদ সভাপতিকে আমাকে আমাকে আসলে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। আমার নাম হলো সালেক আহমেদ সজীব। আমি পোস্ট ডক্টরাল রিসার্চার হিসেবে আছি ফরাসি ন্যাশনাল সায়েন্স রিসার্চ সেন্টার। এটা অনেকটা আমাদের দেশের বিসিএসআইআর এর মতো। বাট এটা হলো ফ্রেঞ্চ সিস্টেম। তো আমরা আজকে আমি চেষ্টা করব তোমাদের সাথে আমার জার্নিটাকে শেয়ার করার জন্য। ১ম এ আমি আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড বলি। আমি আ বাংলাদেশের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়তাম। ব্যাচেলর এবং মাস্টার্স করেছি সেখানে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগ থেকে আমি সেখানে অনার্স এবং মাস্টার্স শেষ করি। এবং তার পরবর্তীতে আমি কোভিড এর সময় ২০২০ সালে আসলে আমি আ আ ফ্রান্সের প্যারিস স্যাক্লে বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করতে আসি। এবং সেই মাস্টার্স শেষে আমি সেখানে পিএইচডি তে এনরোল করি। এবং সেই পিএইচডি শেষ করে আমি বর্তমানে আরেকটা ল্যাবে পোস্ট ডক্টর হিসেবে আ কাজ করছি। শিট! মানে যেখানে একটু সমস্যা আছে। সরি। সো ১ম এই ব্যাপারটা হচ্ছে যে আসলে কেন ফ্রান্সকে আমি চুজ করেছি, বা আসলে কেন ফ্রান্স অন্যতম একটা ডেস্টিনেশন হতে পারে লেখাপড়ার জন্য, সেটা নিয়ে আসলে মেইন কথা। আ আসলে ফ্রান্স সম্পর্কে আমাদের একটা আ
খুব বেশি কিছু ধারণা মনে হয় নেই, মনে হয় ছিল না, ইদানিং কালে তৈরি হয়েছে। ফ্রান্সে অনেক ইউনিভার্সিটি আছে যেগুলোতে আসলে টিউশন ফি নাই, এবং খুবই কম টিউশন ফি যদি বলা যায়। আর সেক্ষেত্রে আমি উদাহরণস্বরূপ দিতে পারি যে তোমাদের আগের টিচার ছিল ফাহাদ। ফাহাদ কিন্তু আমার বিশ্ববিদ্যালয়ে, মানে আমরা একই বিশ্ববিদ্যালয়ে পড়েছি, ও মাস্টার্স করতে আসছিল, আমি তখন পিএইচডি করি। আর তারপরে এখন ও তো নেদারল্যান্ডে আছে, তোমরা সবাই জানো। সো আমরা ফ্রান্সে আসলে অনেক পাবলিক বিশ্ববিদ্যালয় আছে। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো অনেকটা বাংলাদেশ সিস্টেম, যেহেতু বাংলাদেশে যেমন পাবলিক বিশ্ববিদ্যালয় পড়তে খুব বেশি টিউশন ফি দেওয়া লাগে না, ঠিক এখানে ওই রকম যে অনেক পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, এবং কিছু ইঞ্জিনিয়ারিং স্কুল আছে, অনেকটা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের মতো, সেগুলি আবার বিশ্ববিদ্যালয়ের সাথে একযোগে যুক্ত হয়েছে, এবং পরবর্তীতে ওরা একটা গ্র্যান্ড স্কুল বা গ্র্যান্ড ইকোল বা গ্র্যান্ড বিশ্ববিদ্যালয় রূপে পরিণত হয়েছে। শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং না, এর মধ্যে বায়োলজি ক্ষেত্রে ফ্রান্সের অনেক ভালো ভালো বিশ্ববিদ্যালয় আছে। ম্যানেজমেন্ট মানে বিজনেস সেক্টর অনেক ভালো কিছু টপ ফ্রান্সের বিজনেস স্কুল আছে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে আসলে এখানকার প্রতিটা স্টুডেন্টের একই রকম রাইট থাকে, অর্থাৎ একটা ফ্রেঞ্চ স্টুডেন্ট এবং একটা বাংলাদেশি স্টুডেন্টের মধ্যে খুব বেশি মানে তারতম্য নাই, যে ধরা যাক হাউজিং এর ক্ষেত্রে অথবা হেলথ কেয়ারের যে বেনিফিট গুলো আছে সেগুলোর ক্ষেত্রে কি রকম বেনিফিট, আমি সেগুলি পরে আবার আলোচনা করছি। আর বলা হয় যে ফ্রান্সের টোটাল যে স্টুডেন্ট পপুলেশন আছে তার প্রায় 15% আসলে বিদেশি। সো এখানে আসলে মেইনলি আসে আসলে ফ্রান্সে যে কলোনি গুলো ছিল সেখান থেকে, ধরা যাক আলজেরিয়া, মরক্কো, তিউনিসিয়া, তারপর আফ্রিকান কান্ট্রি গুলো আছে, আর ইন্ডিয়া থেকে আসতেছে এখন, ইন্ডিয়া, চায়না, আর বাংলাদেশ থেকে এখন আমরা শুরু করছি আসলে। আমার মনে হয় প্রতি বছরই প্রায় 100 বা তার বেশি স্টুডেন্ট আমাদের দেশ থেকে ফ্রান্সে আসে পড়তে। তো শুধুমাত্র লেখাপড়ায় না, লেখাপড়া বাদ দিয়েও আরো অনেক কিছুই আছে ফ্রান্সে। আমরা জানি সেই আইফেল টাওয়ারের কথা। সো আইফেল টাওয়ার দিয়ে আমি আসলে বোঝাচ্ছি যে আসলে কোয়ালিটি অফ লাইফ। কোয়ালিটি অফ লাইফ আসলে ফ্রান্সে একটু ডিফারেন্ট। যেখানে আসলে মানুষরা আসলে উম কাজের জন্য বাঁচে না, বাঁচার জন্য কাজ করে। ব্যাপারটা এরকম। সো ওয়ার্ক লাইফ ব্যালেন্স এখানে বেশ ভালোভাবে মেইনটেইন করা হয়। এবং যেহেতু এটা একটা ট্যুরিজম সেন্টার বলা যায় ইউরোপের, যে সবচেয়ে বেশি টুরিস্ট আসলে ফ্রান্সে আসে। সুতরাং অনেক বেশি টুরিস্টিক প্লেস আছে। যদি ভবিষ্যতে তোমরা আসো তাহলে তোমরা এটা খুব সহজে আসলে ভিজিট করতে পারবে। আর এটা আসলে অনেকটা সেন্টারের মতো। তুমি ফ্রান্স থেকে ইউরোপের যেকোনো জায়গায় আসলে খুব সহজে ট্রাভেল করতে পারবে। সেটা মানে সুইজারল্যান্ড হোক, জার্মানি হোক বা ইউকে হোক, যেখানে হোক সেখানে যেতে পারবে। আর আরেকটি ব্যাপার আছে সেখানে হলো যে তোমরা যদি কেউ মাউন্টেন পছন্দ করো সেক্ষেত্রে তার মাউন্টেন আছে, আল্পস আছে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই আছে। সো আমরা পড়ালেখায় ফিরে আসি। ইউনিভার্সিটি, আমি জানি না ফ্রান্সের ইউনিভার্সিটি সম্পর্কে তোমরা জানো কিনা। যদি গ্লোবাল র্যাঙ্কিং হিসাব করো তাহলে টপ 100 র্যাঙ্কিং করলে ফ্রান্সের ইউনিভার্সিটি আছে 4 থেকে 5টা। এর মধ্যে রয়েছে পিএসএল নামের একটা বিশ্ববিদ্যালয়, সেটা আসলে প্যারিসে অবস্থিত। ইউনিভার্সিটি প্যারিস, প্যারিস সায়েন্স অ্যান্ড লেটার্স বলে এটাকে। তারপরে ইনস্টিটিউট অফ পলিটেকনিক, এটা আসলে আগে বলা হতো ইকোল পলিটেকনিক, এবং ইকোল পলিটেকনিক আসলে এখন ইনস্টিটিউট অফ পলিটেকনিক প্যারিস নামে পরিচিত। এছাড়া রয়েছে সরবন বিশ্ববিদ্যালয়, একদম সেন্ট্রাল প্যারিসে অবস্থিত। তাছাড়া আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়েছি প্যারিস সাকলে বিশ্ববিদ্যালয়, সেটি আসলে প্যারিস থেকে 15-20 কিলোমিটার দূরে অবস্থিত, বাট অনেকটা ধরা যাক আমাদের দেশের ঢাকা আর জাহাঙ্গীরনগর যেরকম ঠিক ওরকম আর কি প্যারিস সাকলে বিশ্ববিদ্যালয়। শুধুমাত্র এটাই না, আর অনেক বিশ্ববিদ্যালয় আছে, যেমন মার্সেই, তারপর সেন্ট্রাল একটা বিশ্ববিদ্যালয় আছে, ইউনিভার্সিটি অফ প্যারিস, বর্দো। সো অসংখ্য বিশ্ববিদ্যালয় আছে, এবং এগুলোতে কিভাবে পড়তে হয় সেটা নিয়ে আমি একটু পরেই কথা বলবো। তো ফ্রান্সের আসলে উচ্চশিক্ষার যে সিস্টেমটা সেটা আসলে খুবই আমাদের থেকে একটুখানি আলাদা। কারণ হচ্ছে আমাদের নরমালি ব্যাচেলর হয় হলো 4 বছরের। বাট ওদের ব্যাচেলর হয় হলো 3 বছরের। ঠিক আছে? আর মাস্টার্স আমাদের দেশে অনেক ক্ষেত্রে 1 বছর হয়, অনেক ক্ষেত্রে 1.5 বছর হয় বা 2 বছর হয়। বাট এদের আসলে মাস্টার্স 4 সেমেস্টার এবং 2 বছর, বাধ্যতামূলক 2 বছর। তাদের আসলে মাস্টার্স হয় না।
আর পিএইচডি বা ডক্টরেট সেক্ষেত্রে আসলে সেটা 3 বছর মিনিমাম এবং কোনো ক্ষেত্রে 4 বছর বা 4.5 বছর 5 বছর এরকম লেগে যায়। যেমন আমার ক্ষেত্রে লাগছিল হলো 3 বছর 4 মাস। সো এটা ডিপেন্ড করে সুপারভাইজারের উপরে এবং মানে কোথায় তুমি পিএইচডি করছো এটার উপরে। তো আসলে এখন কোন স্টেপ গুলো আসলে ফলো করা উচিত ফ্রান্সে হায়ার স্টাডির ক্ষেত্রে? ১ম যেই স্টেপ আছে সেটি হলো যে আ অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। ধরা যাক ফ্রান্সের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেই বিশ্ববিদ্যালয়গুলোর ওয়েবসাইটে গিয়ে তোমাকে দেখতে হবে এবং তাদের ওয়েবসাইট গুলো মোটামুটি খুবই ওয়েল ডেভেলপড। ধরা যাক পিএসএল বা প্যারিস স্যাকলে অথবা সরবন। তুমি যদি শুধু গুগলে সার্চ দাও যে মাস্টার্স টট ইন ইংলিশ ইন ফ্রান্স অথবা ইন প্যারিস স্যাকলে তাহলে তুমি হলো মোটামুটি একটা লিস্ট পেয়ে যাবা। তারপরে তুমি সেখানে অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন সবার আগে তোমাকে অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। এবং অ্যাডমিশনের জন্য কি, কি ডকুমেন্ট লাগে সেটা আমি বলছি। কিন্তু তারপরের স্টেপ হলো তোমার তোমার ডকুমেন্ট গুলি ওরা হলো যাচাই-বাছাই করবে এবং তারা দেখবে যে মানে এটা সবই অনলাইনে সো যাচাই-বাছাই করার পরে যদি সবকিছু ম্যাচ করে ওই প্রোগ্রামের সাথে সেক্ষেত্রে তোমাকে ভাইভাতে ডাকবে। এবং ভাইবার পরে আসলে আ তোমার যদি ভাইবা ঠিকঠাক মতো হয় তখন তোমাকে বলবে, "আচ্ছা ঠিক আছে আমরা তোমাকে অ্যাডমিশন দিয়ে দিচ্ছি।" এবং অ্যাডমিশনের পরে আ ২ টা স্টেপ আছে। একটা হলো যে আইদার তুমি স্কলারশিপ এর জন্য অ্যাপ্লিকেশন করবে অথবা তোমাকে সেলফ ফান্ডিং এর জন্য তোমাকে আসা আসা যেতে পারে, তোমাকে অপশন দিতে পারে। আর এরপরে ওয়েট করতে হবে। ধরা যাক তুমি স্কলারশিপের অ্যাপ্লিকেশন করলা বা সেলফ ফান্ডিং এর জন্য বললা। এরপরে তোমাকে কিছুদিন ওয়েট করতে হবে এবং এরপরে ভিসা অ্যাপ্লিকেশন করতে হবে এবং নরমালি ভিসা ১ মাসের মধ্যে পাওয়া যায়। ১ থেকে ১.৫ মাস সর্বোচ্চ। তো আমি যদি এখানে বলি যে অ্যাপ্লিকেশন মানে ভর্তি হওয়ার জন্য যে অ্যাপ্লিকেশন সেটা নরমালি হলো প্রতি বছর জানুয়ারি থেকে এপ্রিল ধরা হয়। কিছু, কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে। কিন্তু নরমালি আ আমি যদি আরেকটু বড় করে বলি তাহলে নভেম্বর থেকে আ মার্চ ধরা যাক নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই সময়টা হলো অ্যাপ্লিকেশন করতে হবে। তারপর ভাইবা ওই সময়টায় কিছুদিন পরে হয়তো ১৫ দিন বা ১ মাসের মধ্যে ভাইবা দেয়া হবে। তারপর স্কলারশিপের অ্যাপ্লিকেশন আউটকাম যেগুলো আছে স্কলারশিপের সেগুলো নরমালি হলো জুন মাসের দিকে আসে। মে বা জুনের দিকে। এবং ভিসা অ্যাপ্লিকেশন হলো জুলাইতে করতে হয়। জুলাইয়ের শুরুর দিকে এবং বা জুলাইয়ের মাঝে এবং পরবর্তীতে আগস্টের শুরুতে বা আগস্টের মাঝামাঝিতে ভিসা পাওয়ার পরে আগস্টের শেষে আসলে আসতে হয়। সো এই হলো প্রত্যেকটা স্টেপ যে কিভাবে আসলে বা কোন স্টেপে আসলে আসতে হয়। তো আ এখন আমি যেটা বললাম সেটা আবার এখানে করা আছে যে আসলে জানুয়ারি থেকে এপ্রিল আ এখন কোন পদ্ধতিতে আসলে অ্যাপ্লিকেশন করব? এটা হলো ব্যাপার। আমি একটুখানি দেখাই যে একটা হলো ইউনিভার্সিটি ওয়েব পোর্টালে আমি দেখাই দিই। যেমন আমার একটা আমি যে বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স বা পিএইচডি শেষ করছি সেটার নাম হলো ইউনিভার্সিটি অফ প্যারিস এক্লে। তো সেখানে যে ওয়েব পোর্টাল আছে সেখানে জাস্ট হলো গেলেই আ ইয়েস। সো সেখানে জাস্ট শুধু গেলে তুমি এরকম একটা ওয়েব পোর্টাল পাবা। ঠিক আছে? নরমালি ইংলিশ আর ফ্রেঞ্চ ২ টাই থাকে। তো তুমি জাস্ট হলো এখান থেকে ইংলিশ করে নিলে। এরপরে এখানে মাস্টার্স প্রোগ্রাম টট ইন ইংলিশ। সো তুমি এই লিস্ট আউট দেখতে পারবো যে আসলে কোন মাস্টার্স আছে এবং কোন ধরনের মাস্টার্স আছে। ধরা যাক আমি যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্লিক করলে তুমি দেখতে পারবা যে আসলে এখানে ওভারভিউ আছে, স্কেডিউল আছে, এন্ট্রি রিকোয়ারমেন্ট কি, কি লাগবে তোমার সেগুলি দেয়া আছে। কার সাথে তোমাকে কন্ট্যাক্ট করতে হবে সেটা দেয়া আছে এবং অ্যাডমিশন এর সবকিছু এখানে লেখা আছে। সো এই হলো আসলে মানে নরমাল একটা প্রসেস আ এবং প্রায় প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের আসলে একই রকম সিস্টেম আমি যদি বলি। কই গেল? ইয়েস, সরি। ইয়া সো প্রায় প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আসলে একই রকম সিস্টেম। যে তুমি হলো আ কি বলে? ইউনিভার্সিটি ওয়েব পোর্টালে যাবে এবং অ্যাপ্লিকেশন করবে। যদি না হয়, ধরা যাক ইউনিভার্সিটি ওয়েব পোর্টালে তোমাকে আরেকটা অপশন দিতে পারে, বলতে পারে যে আ তুমি এই প্ল্যাটফর্ম আছে মন মাস্টার অর্থাৎ আমার মাস্টার আ এই ওয়েব পোর্টালে গিয়ে তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে। তো সেক্ষেত্রে তুমি ওই পোর্টালে গিয়েও অ্যাপ্লিকেশন করতে পারো এবং
পরবর্তীতে কিছু ডকুমেন্ট, একদম কমন কিছু ডকুমেন্ট আছে, এবং প্রত্যেকটা ডকুমেন্ট কি কি লাগবে এগুলো আসলে ওই কোর্সের বা ওই প্রোগ্রামের ওয়েবসাইটে লেখা থাকে যে তোমার এইটা এটা লাগবে। বাট ওভারঅলি একটা মোটিভেশন লেটার লাগে যে আসলে কেন তুমি আসলে ওই প্রোগ্রামটাতে পড়তে চাও, এবং তোমার প্রিভিয়াস ডিপ্লোমা অর্থাৎ তুমি যদি অনার্স পাস করে থাকো তাহলে অনার্সের সার্টিফিকেটটা এটা এখানে লাগবে। ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট, আইএলস এর ভ্যারিয়েশন আছে। মোটামুটি 6.5 পেলে সবখানে অ্যাপ্লিকেশন করা যাবে, আমি শিওর। অনেক ক্ষেত্রে 6 এও কাজ হয়, বাট আমার মনে হয় যে যত বেশি হবে তত বেটার, এবং 6.5 পেলে তুমি সবখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আবার ইন্টারেস্টিংলি কোনো প্রোগ্রামে আসলে ওইখানে লিখে দেয়া থাকে যে আইএলস ম্যান্ডেটরি এত পেতে হবে, আবার কোনো ক্ষেত্রে লেখা থাকে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। সেক্ষেত্রে দেখা গেল যে শুধুমাত্র হয়তো কি বলে 6 পেলেই হয়তো এখানে অ্যাপ্লিকেশন করা যায়। আরেকটা জিনিস খুব ইন্টারেস্টিং, সেটা হলো যে তোমার প্রিভিয়াস সিলেবাস সবসময় বেশিরভাগ ক্ষেত্রে আপলোড করা লাগে, যে তুমি আসলে কি পড়েছো তোমার ব্যাচেলরে। তুমি যদি মাস্টার্স প্রোগ্রাম করতে আসতে চাও বা পিএইচডি তে আসতে চাও, তুমি আসলে কি পড়েছো সেটা সম্পর্কে একটা ডিসক্রিপশন লাগে। আর একটা কথা সবসময় আমরা মানে শুনি বা জিজ্ঞাসা হয়, সেটা হলো যে ফরাসি ভাষা আসলে লাগবে কিনা? উত্তর হলো না এবং হ্যাঁ। ধরা যাক আমরা কোনো একটা ইংরেজি প্রোগ্রামে আসতেছি, সেক্ষেত্রে তো আসলে ফরাসি ভাষা লাগবে না। যেমন আমি যে প্রোগ্রামটা আসছিলাম সেটা আসলে ইংরেজি একটা প্রোগ্রাম ছিল, ইংলিশ ল্যাঙ্গুয়েজের প্রোগ্রাম ছিল। সুতরাং সেখানে আমার ফরাসি ভাষা লাগেনি। কিন্তু তুমি যখন ধরো আ বাইরে খেতে যাবে বা কোনো একটা জিনিস কিনতে যাবে, তখন তোমাকে একটুখানি আ সমস্যার সম্মুখীন হতে হবে। বাট এখন হলো Google ট্রান্সলেটর আছে। সো মানে অতখানি আসলে সমস্যার সম্মুখীন হতে হয় না। আগে ততখানি হতে হতো। আর এখানে একটা ব্যাপার আছে, সেটা হলো যে তুমি যদি ফরাসি না জানো, সেক্ষেত্রে এখানকার লোকজন প্রেফার করে যে তুমি তাকে আগে জিজ্ঞেস করবে যে আপনি কি ইংরেজি জানেন কিনা? বেশিরভাগ ক্ষেত্রে বলে যে না, অল্প জানি। তখন দেখা গেল যে বলতে হয় যে হ্যাঁ ঠিক আছে, আমি আসলে এটা খুঁজছি বা এটাই করছি। সো এটা হলো ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ এর ব্যাপার। আর আসলে মাস্টার্স এ অনেক প্রোগ্রাম আছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, এবং এটা আসলে ওইজন্যই ওইভাবে সার্চ দিতে হবে যে মাস্টার্স টট ইন ইংলিশ ইন ফ্রান্স অথবা ইন দ্যা ইউনিভার্সিটি। তাইলে হলো লিস্ট পাওয়া যাবে আসলে যে কোন প্রোগ্রাম গুলি আসলে ইংরেজিতে আছে। আর ব্যাচেলর যেটা আছে, ব্যাচেলর আসলে এখানে একটা সমস্যা যে ব্যাচেলরের 90% প্রোগ্রাম আসলে সবই ফরাসি ভাষায়। সুতরাং ব্যাচেলরে আসলে ফরাসি ভাষা না জানলে এখানে আসা কঠিন। কিছু আসলে ইঞ্জিনিয়ারিং স্কুল আছে বা কিছু এলইটি স্কুল আছে বা প্রাইভেট ইউনিভার্সিটি আছে যেগুলো হয়তো ইংরেজিতে করায়। কিন্তু সেগুলির প্রাইস বা কস্ট অনেক বেশি। আ সুতরাং সেখানে আসলে ইংরেজির অতখানি ব্যবহার নাই। সরি, ফ্রেঞ্চের অতখানি ব্যবহার নাই। কিন্তু আ ওইগুলোর পরিমাণ অনেক বেশি এবং প্রাইস অনেক হাই। মানে সরি, টিউশন ফি অনেক হাই। আর পিএইচডির কথা যদি বলি, পিএইচডিতে আসলে লাগে না। আ পিএইচডিতে যেহেতু তুমি ল্যাবে কাজ করবা, সুতরাং সবাই তোমার সাথে ইংরেজিতে কথা বলবে। তোমার সুপারভাইজার, তোমার টিচার, তোমার ল্যাব মেটসরা সবাই তোমার সাথে ইংরেজিতে কথা বলবে। সো এইটা হলো আসলে আ আ কিভাবে আসলে অ্যাপ্লিকেশন করতে হবে। আর লাস্ট হলো যে আ আদ আ যে আসলে স্কলারশিপ কি আছে? সো উম ১ম যে স্কলারশিপ আছে সেটি, ধরা যাক তুমি অ্যাডমিশন পেলে, অ্যাডমিশন পাওয়ার পরে তোমাকে স্কলারশিপের অ্যাপ্লিকেশন করতে হবে। তো কয়েক ধরনের স্কলারশিপ আছে। একটাকে বলে আইফেল স্কলারশিপ। এটা আসলে খুবই কম্পিটিটিভ। আ এটা নরমালি হলো অক্টোবরের দিকে সার্কুলার। ঠিক আছে? সো যেকোনো প্রত্যেক বছরই অক্টোবরের দিকে সার্কুলার হয়, এবং ওখানে বলা থাকে যে আসলে কি ক্রাইটেরিয়া তোমাকে মেইনটেইন করতে হবে। তোমার সিজিপিএ হাই হতে হবে। ধরা যাক 3.5, 6, 7 যত বেশি হয় তত ভালো। উম আর আইফেল স্কলারশিপের জন্য নরমালি ক্যাম্পাস ফ্রান্স নামের একটা অর্গানাইজেশন আছে বাংলাদেশে। সো তাদের সাথে যোগাযোগ করলে বেটার হবে, এবং তারা নরমালি অক্টোবরের শুরু থেকেই আ সার্কুলার দেয়। দ্বিতীয় আরেকটা যে অপশন আছে যে তুমি ধরা যাক অ্যাডমিশন পেলে প্যারিস-স্যাক্লে বিশ্ববিদ্যালয়ের একটা প্রোগ্রামে, সেক্ষেত্রে তোমার হয়তো বা তুমি স্কলারশিপের এপ্লাই করতে চাও। তখন এই স্কলারশিপটা আছে, বলে ফ্রেঞ্চ গভর্নমেন্ট স্কলারশিপ, যেটা আসলে ক্যাম্পাস ফ্রান্স বা মানে ফরাসি এমবাসি যেটা আছে বাংলাদেশে তাদের থ্রুতে দেয়। এবং এটাও আসলে কোঅর্ডিনেট করে হলো তোমার ক্যাম্পাস ফ্রান্স।
ক্যাম্পাস ফ্রান্স তোমার কিছু ডকুমেন্ট নাই, ধরা যাক তোমার সিভি নিবে, তোমার একটা মোটিভেশন লেটার নিবে, তোমার তোমার সিজিপি এর যে ট্রান্সক্রিপ্ট আছে সেটি নিবে। তো এগুলো নিয়ে ওরা যাচাই বাছাই করে, ওরা র্যাঙ্কিং করে যে কে আসলে পাওয়ার যোগ্য। প্রতি বছর হয়তো 2 বা 3 জন বা 5 জনকে দেয়। তো এটা হলো অনেক বেশি কম্পিটিটিভ। আরেকটা স্কলারশিপ আছে, সেটা হলো ইউনিভার্সিটি স্কলারশিপ। প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য আলাদা, আলাদা নিজস্ব স্কলারশিপ আছে। যেমন আমি যে বিশ্ববিদ্যালয়ে ছিলাম সেখানে বলা হলো আইডেক্স, এবং আরেকটা বিশ্ববিদ্যালয় আছে কোতে দিয়াজুর, ওইখানেও আসলে আইডেক্স স্কলারশিপ, এবং এটা হলো প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের জন্য নিজস্ব ফান্ডিং থাকে। এখানে আসলে আইফেল বা ফ্রেঞ্চ গভর্নমেন্ট স্কলারশিপের কোনো যোগসূত্র নেই। এটা ইউনিভার্সিটির নিজস্ব স্কলারশিপ, এবং এখানে অ্যাপ্লিকেশন করতে হলে আসলে ব্যাপারটা এরকম যে তোমাকে প্রথমে অ্যাডমিশনে অ্যাডমিটেড হতে হবে, অর্থাৎ ভর্তি হতে হবে। এবং ভর্তি হওয়ার পরে তারপরে ওরা তোমাকে লিঙ্ক পাঠাবে। ওরা নিজেরাই লিঙ্ক পাঠায় যে তুমি আইডেক্স এর জন্য সিলেক্টেড হয়েছো। মানে আইডেক্স এর অ্যাপ্লিকেশনের জন্য সিলেক্টেড হয়েছো, তুমি অ্যাপ্লিকেশন করো। তখন তোমাকে আবার সেই একই তোমার সিভি লাগবে, একটা মোটিভেশন লেটার লাগবে যে এই স্কলারশিপটা তোমাকে কিভাবে আসলে তোমার লেখাপড়াতে হেল্প করতে পারে। সো এইটা হলো নিজস্ব স্কলারশিপ। কিন্তু যদি বলি যে খরচের ক্ষেত্রে বা আ মানে স্কলারশিপের অ্যামাউন্টের ক্ষেত্রে আইফেল স্কলারশিপ একটুখানি বেশি দেয়। আ ফ্রেঞ্চ গভর্নমেন্ট স্কলারশিপ অ্যারাউন্ড €৮০০ মতো দেয়। আর আইডেক্স স্কলারশিপ সেটা হলো মাসে €১,০০০ দেয়। সো €১,০০০ তে মোটামুটি থাকা খাওয়া বা ফ্রান্সে যেকোনো জায়গায় খুব ভালোভাবে হয়ে যায়। সেটা প্যারিস হোক বা মানে একজন মানুষের ক্ষেত্রে বলতেছি। সো তুমি যদি সিঙ্গেল আসো তাহলে কোন সমস্যা নেই। আর আরেকটা হচ্ছে যে ফ্রান্সে আসলে মাস্টার্সে ওয়াইফ নিয়ে আসতে দেয় না। এটা একটা ব্যাড পয়েন্ট। যে এটা আসলে কানাডা বা ইউএস এর মতো না। যে তোমাকে আসলে আ ওয়াইফ বা স্পাউস নিয়ে তোমাকে আসতে দিবে না। তোমাকে শুধুমাত্র সিঙ্গেল আসতে হবে, এবং পরবর্তীতে তুমি মাস্টার্স শেষ করে যদি তুমি জব শুরু করো, তখন তুমি তোমার স্পাউস নিয়ে আসতে পারবা। এটা একটা ব্যাপার হতে পারে। সো আমি যদি দেখাই যে আসলে কিভাবে আসলে আ স্কলারশিপের অ্যাপ্লিকেশন করতে হয়। হুম, হুম, রাইট, সরি। ইয়া, সো জাস্ট এখানে ক্লিক করলেই হবে যে ইন্টারন্যাশনাল মাস্টার্স স্কলারশিপ প্রোগ্রাম, আ আইডেক্স, এবং তারপরে এখানে লেখা আছে যে অ্যাপ্লিকেশন টাইমলাইন কবে, প্রি-সিলেকশন প্রসেস কিভাবে, অ্যাপ্লিকেশন প্রসিডিউর কিভাবে, এবং প্রত্যেকটা কিছু কিন্তু বিস্তারিত ডিসক্রাইব করা আছে। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে তোমাকে আ যখন হলো মানে আইডেক্স পাওয়ার জন্য তোমাকে বলে যে ঠিক আছে, তুমি হলো আইডেক্স পাওয়ার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবা। ঠিক তখন আসলে আহ শিট, সরি। ইয়া। সো হ্যাঁ, সো যখন তুমি আসলে স্কলারশিপের অ্যাপ্লিকেশন করবা, তখন আসলে আ তুমি অলরেডি বুঝতে পারবা যে আসলে তুমি স্কলারশিপ পাবে কি পাবে না, এটা আসলে অলরেডি অ্যা বোঝা যায়। ব্যাপারটা এরকম। ঠিক আছে? আর কি কভার করে স্কলারশিপের ক্ষেত্রে? আ একটা হলো এয়ার ফেয়ার কভার করে। অর্থাৎ তোমার হলো আ এখানে আসার যে খরচ সেটা আসলে কভার করে, এবং আ সাথে আসলে মান্থলি স্টাইপেন্ড দেয়। স্টাইপেন্ডটা হলো €১,০০০। এটি ক্যাম্পাস ফ্রান্সের ক্ষেত্রে বললাম, সরি, আইফেল স্কলারশিপের ক্ষেত্রে একটুখানি বেশি হতে পারে, এবং আ ফ্রেঞ্চ গভর্নমেন্ট স্কলারশিপের ক্ষেত্রে আরেকটু কম, এবং আইডেক্স এর ক্ষেত্রে এটা কন্টিনিউয়াসলি €১,০০০। এবং ইন্টারেস্টিংলি ব্যাপার হচ্ছে যে ধরা যাক তুমি মাস্টার্সে আসলে, তো মাস্টার্সে এখানে আসলে ৪ টা সেমেস্টার। সো যেটাকে বলা হয় হলো M1 এবং M2। M1 মানে হলো মাস্টার্স এর ফার্স্ট ইয়ার। ঠিক আছে? আর M2 মানে হলো মাস্টার্স এর সেকেন্ড ইয়ার। সো মাস্টার্স এর ফার্স্ট ইয়ারেও তোমার ২ টা সেমেস্টার। একটা হলো তোমার মানে লিখিত। আর আরেকটা সেমিস্টারে তুমি ৩ মাসের মতো তুমি হলো একটা ল্যাবে কাজ করবে। ঠিক আছে? এটা কিন্তু সব ডোমেইনে, মানে বায়োলজি শুধু না।
মানে সেটা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট সব ডোমেনে একই রকম। সুতরাং মাস্টার 1 এ তুমি কি বলে তোমার থিওরির পরে তুমি হলো ইন্টার্নশিপ করবে, মানে থিসিস টাইপের আমাদের দেশে প্রজেক্ট যেগুলি ওইরকম। এরপরে তোমার গ্যাপ থাকবে 2 মাসের মতো। ধরা যাক তুমি সেপ্টেম্বরে যদি মাস্টার শুরু করো, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি পর্যন্ত তোমার মাস্টার্স এর ফার্স্ট সেমিস্টার থাকবে। তারপর তুমি মার্চ, এপ্রিল, মে, জুন পর্যন্ত তোমার হলো মাস্টার্স এর সেকেন্ড সেমিস্টার থাকবে। এটা হলো মাস্টার্স ফার্স্ট ইয়ারের কথা বলতেছি। এবং জুলাই, অগস্ট যেটা থাকবে সেটা হলো ছুটি থাকবে। সুতরাং জুলাই, অগস্টে তুমি বাড়িতেও যেতে পারো, দেশেও যেতে পারো। আর আর এরপরে যেটা সেটা হলো যে মাস্টার 2 তে সেটি হলো যে আবার সেপ্টেম্বর থেকে শুরু হয়। সুতরাং সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই 4 মাস তোমার। এটা একটু ডিফারেন্ট যে মাস্টার 2 তে হলো 4 মাস হলো তোমার থিওরি, আর পরে 6 মাস আসলে তোমাকে ইন্টার্নশিপ করতে হবে, অর্থাৎ তোমাকে একটা ল্যাবে থিসিস হিসেবে কাজ করতে হবে, থিসিস স্টুডেন্ট বা ইন্টার্নশিপের স্টুডেন্ট হিসেবে কাজ করতে হবে। কিন্তু ইন্টারেস্টিংলি তুমি যদি আইডিএক্স স্কলারশিপ পাও, তখন প্রত্যেক মাসে তুমি ধরো 1000 ইউরো করে পাবে, এবং সাথে সাথে তুমি হলো তোমার ইন্টার্নশিপের সময় যে টাকা পাবে সেটাও পাবে। স্পেশালি মাস্টার 2 তে, মানে মাস্টার্স এর যে সেকেন্ড ইয়ার আছে সেখানে এটা হয়। মাস্টার্স এর ফার্স্ট ইয়ারে নরমালি কেউ টাকা দেয় না। তো মাস্টার্স এর সেকেন্ড ইয়ারে গেলে তুমি ইন্টার্নশিপের টাকা এবং স্কলারশিপের টাকা দুইটা একসাথে পাবা, সুতরাং অনেক বেশি টাকা। সো এটা হলো ব্যাপার। আর পিএইচডির ক্ষেত্রে স্যালারি যদি বলি তাহলে অ্যারাউন্ড 1500 ইউরো এটা আইফেল স্কলারশিপের ক্ষেত্রে। বাট যদি আমি অন্য স্কলারশিপ ধরি বা অন্য ফান্ডিং ধরি তাহলে এটার প্রাইস মানে স্যালারি একটু বেশি হয়, 1600 বা 1700 ইউরো এরকম কাছাকাছি হয়। সো এই হলো ব্যাপার। আমি আচ্ছা, ঠিক আছে। সো ধরা যাক তুমি তাহলে অ্যাডমিশনে অ্যাপ্লিকেশন করলে, তারপরে ভাইবা দিলে অ্যাডমিশনে, তারপর স্কলারশিপ পেলে, এবং স্কলারশিপের পরে তুমি কি করবে? স্কলারশিপ পাওয়ার পরে তোমাকে ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। সো ভিসার জন্য অ্যাপ্লিকেশন করার জন্য 2 টা ওয়ে আছে। না, মেইনলি এখন হলো একটা ওয়ে, সেটা হলো যে তোমাকে ক্যাম্পাস ফ্রান্সে যোগাযোগ করতে হবে। সো ক্যাম্পাস ফ্রান্স তোমাকে বলবে যে আচ্ছা ঠিক আছে, তোমার একটা লিস্ট দিবে। তো সেই লিস্ট অনুযায়ী ক্যাম্পাস ফ্রান্সকে তোমার হলো ডকুমেন্ট গুলি পাঠাতে হবে, এবং তারা তারপরে তোমাকে একটা ভাইবা নিবে, যাকে বলা হলো কালচারাল সেকশনের ভাইবা। সো কালচারাল সেকশনের ভাইবা ব্যাপারটা এরকম যে তুমি আসলে কেন ফ্রান্সকে চুজ করেছো, কেন আসলে ফ্রান্স ইন্টারেস্টেড, এবং তুমি আসলে তোমার লেখাপড়া পড়ে কি করতে চাও, ইত্যাদি ইত্যাদি। এই মানে নর্মাল যেই মানে কোশ্চেন গুলি থাকে ওইটাকে বলা হলো কালচারাল সেকশনের ভাইবা। এবং তারপরে কালচারাল সেকশনের ভাইবা নর্মালি অনলাইনে হয়, এবং এরপরে তোমাকে এমবাসিতে যেতে হবে তোমার সব ডকুমেন্ট নিয়ে, এবং সেখানে তোমার ডকুমেন্ট গুলি জমা দিতে হবে। এবং এরপরে তোমার অপেক্ষা করতে হবে 1 মাস মতো, নর্মালি 1 মাস বা 1.5 মাসের মধ্যে তোমাকে ভিসা দিয়ে দিবে, যদি সবকিছু ঠিকঠাক থাকে। খুব নরমালি হলো জুলাইয়ের দিকে অ্যাপ্লিকেশন ভিসা ভাইবাতে যেতে হয় আসলে এমবাসিতে। তারপর আগস্টের শুরু বা আগস্টের মাঝামাঝিতে তোমাকে ভিসা দিয়ে দেয়। সো এই হলো নরমাল প্রসিডিউর। আর এটা হলো লাস্ট স্লাইড, সেটি হলো যে আসলে জব অপরচুনিটিস কি? আমরা ভাবতে পারি যে আসলে কেমন ধরনের সুযোগ সুবিধা আছে। তো আমি যেটা বললাম সেটা হলো যে এর আগে বলেছি যে আসলে ফরাসি ল্যাঙ্গুয়েজ একটা বাধা হতেও পারে, নাও পারে। যেমন তুমি সবখানে আসলে কাজ করতে পারবে না যদি তোমার ফরাসি ভাষা জানা না থাকে। কিন্তু তুমি কিছু ফুড চেইন আছে, ধরা যাক KFC, ম্যাকডোনাল্ড বা বার্গার কিং। সো এগুলোতে তুমি কাজ করতে পারবে, এবং আমি জানি যে বাংলাদেশি স্টুডেন্টরা এইসব অনেক দোকানেই পার্ট টাইম হিসেবে কাজ করে, এবং পার্ট টাইম নরমালি হলো ১ সপ্তাহে সর্বোচ্চ তুমি ২০ ঘন্টা করতে পারবে। ঠিক আছে? সো এটা হলো পারমিটেড টাইম, এবং এর বেশি আসলে কেউ পারমিশন দেয় না, এবং এর বেশি আসলে করলে লেখাপড়ারই হবে। কারণ ফ্রান্সে আসলে লেখাপড়া আসলে খুবই কি বলবো, স্কেডিউল থাকে। যে মানে খুবই তুমি প্রেশারের মধ্যে থাকবে, এবং মানে আনলাইক জার্মানিতে যেমন তুমি অনেকখানি রিল্যাক্সে থাকতে পারবে, যে তুমি চুজ করতে পারো যে তুমি কোন সেমিস্টারে কি নিতে পারবা বা কি নিতে চাও। কিন্তু ফ্রান্সে এটা না। ফ্রান্সে তুমি আসলে তোমার কোর্সকে
হ্যাঁ ঠিক আছে, 2-একটা কোর্স তুমি চুজ করতে পারবে, বাট তুমি তোমার কোর্সকে পরের বছরের জন্য রেখে দিতে পারবে না, তোমাকে ওই সেমিস্টারে শেষ করতে হবে। সো এটা একটা ব্যাপার আছে। আর প্লাস পয়েন্ট হচ্ছে যে কাফ আছে, কাফ মানে হলো একটা হাউজিং অ্যালাউন্স দেয়। ধরো যাক তোমার যদি বাসার যদি ভাড়া যদি 400 ইউরো হয়, সেক্ষেত্রে কাফ তোমাকে 100 ইউরো মানে সাবসিডি হিসেবে দেয়। মানে তোমাকে মানে অনেকটা ভাতা টাইপের। যে আমাদের দেশে যেমন ভাতা থাকে, বয়স্ক ভাতা টাইপের। সো এখানে একটা স্টুডেন্ট ভাতা আছে। সো এটা হাউজিং অ্যালাওয়েন্স আছে। আরেকটা আছে হলো সোশ্যাল সিকিউরিটি, মানে তোমার হলো হেলথ ইন্সুরেন্স কভার করে। যে তোমার তোমাকে তো ইন্সুরেন্স এর মধ্যে দিয়ে যেতে হবে, যেহেতু এখানে চিকিৎসা ব্যবস্থা অনেক কস্টলি। সুতরাং হেলথ ইন্সুরেন্স তোমাকে নরমালি আ একটা সোশ্যাল সিকিউরিটি নাম্বার দিবে, যেটা আসলে 70% আসলে কভার করে। ঠিক আছে? গভর্নমেন্টের দ্বারা। এবং 30% তোমাকে নিজে নিতে হবে। ধরা যাক তোমার যদি আ খরচ হয় হলো ৳১০০, ৳১০০ এত খরচ হয় না। নরমালি ডাক্তার দেখাতে ৳20 লাগে। সো ৳20 খরচ হলে তোমাকে ৳14 দিবে সরকার, আর ৳6 তোমাকে দিতে হবে। ৳6 র জন্য আবার তুমি আরেকটা ইন্সুরেন্স নিতে পারো। অনেক সময় খুবই কম কস্টে স্টুডেন্টদের জন্য কিছু ইন্সুরেন্স পাওয়া যায়। ধরা যাক ১০ বা ১২, অনেক সময় আ গভর্নমেন্ট নিজেরাও তোমাকে ইন্সুরেন্স দিতে পারে খুবই কম কিছু অ্যামাউন্ট এ। আর আরেকটা হলো যে জব সার্চিং ভিসা পাওয়া যায়। ধরা যাক তুমি তোমার মাস্টার্স বা অনার্স শেষ করলে বা পিএইচডি শেষ করলে। সো পিএইচডি ক্ষেত্রে একটু আলাদা। বাট নরমালি মাস্টার্স এর পরে তুমি ১ বছরের হলো জব সার্চিং ভিসা পাবে। যে তুমি ১ বছর থাকতে পারবে ওখানে জব সার্চিং ভিসা হিসেবে, এবং এর মধ্যে তুমি হয়তো আ পার্ট টাইম অবশ্যই তুমি পার্ট টাইম করতে পারবে, বা তুমি যদি অন্য কোনো জবে ঢুকে যাও তাহলে তো হলো। আর আম পিএইচডি পরে আসলে ২ বছর আসলে তুমি হলো আ জব সার্চিং ভিসা পাবে। যদি পিএইচডি নরমালি পিএইচডির পরে কেউ বসে থাকতে চায় না। বাট পিএইচডি পরে কেউ কারো যদি রেস্ট নিতে ইচ্ছা করে, সেক্ষেত্রে ২ বছরের জন্য জব সার্চিং ভিসা দেয়। এবং ওই সময় একটা ইন্টারেস্টিংলি একটা বেকার ভাতা টাইপের একটা ভাতা আছে পিএইচডির পরে। বাট মাস্টার্স এর পরে আসলে বেকার ভাতা যদি বলি সেটা নাই। সো এটা একটা অপশন। আর মাস্টার্স এর পরে তুমি নরমালি অনেক পিএইচডি এর অপরচুনিটি পাবে। শুধু ফ্রান্সে না, পুরা ইউরোপেই। কারণ তোমার যখন একটা ইউরোপিয়ান ডিগ্রি হয়ে যাবে, তখন আসলে পুরা ইউরোপ তোমার জন্য ওপেন হয়ে যাবে। বাংলাদেশের মাস্টার্স দিয়ে আসলে ইউরোপে পিএইচডি পাওয়া একটুখানি ডিফিকাল্ট, যদি খুবই ভালো প্রোফাইল না থাকে। বাট নরমালি তুমি যদি ফ্রান্সে বা ইউরোপে যেকোনো একটা মাস্টার্স করো, তাহলে তোমার পুরা ইউরোপ ওপেন, এবং পরবর্তীতে তুমি পিএইচডি করতে পারবে, অথবা আ পোস্ট পিএইচডি শেষে তুমি পোস্টডক করতে হবে, অথবা তুমি জবেও যেতে পারো। অনেক স্টার্টআপ কোম্পানি আছে। আ এবং বিভিন্ন অনেক বড়, বড় কোম্পানি আছে যারা আসলে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের জন্য ওপেন। এবং আমি জানি আমাদের বাংলাদেশে অনেকে আছে যারা আসলে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হিসেবে এখানে এসেছে, এবং তারা মাস্টার্স শেষ করে তারা জবে ঢুকেছে, এবং তারা খুব ভালো পজিশনে আছে, এবং এমনকি তাদের সেলারি আ পিএইচডি স্টুডেন্টের চেয়ে অনেক বেশি হাই। সো এটা একটা ব্যাপার। আর আমার মনে হয় তোমাদের সামনে একটা বাস্তব উদাহরণ আছে যে তোমাদের টিচার বা সিনিয়র ফাহাদ। সো সে তো এখানে মাস্টার্স শেষ করে সে নেদারল্যান্ডে চলে গেছে, যেহেতু তার জন্য আ ওপেন হয়ে গেছিল। সো নেদারল্যান্ডে গিয়ে সে হলো আ ডক্টরাল ইঞ্জিনিয়ারিং ডক্টরাল করতেছে। সো এটা একটা ব্যাপার। এবং শুধুমাত্র এই অপরচুনিটি না, আরো অনেক অপরচুনিটি আছে যেটা নিয়ে আসলে আ আমরা ডিসকাস করতে পারি। সো এই ছিল আমার প্রেজেন্টেশন। এখন তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে আমি চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তর দিতে। থ্যাংক ইউ। কারো যদি কোনো প্রশ্ন থাকে, বা কেউ যদি কোঅর্ডিনেট করতে চাও ব্যাপারটা। জি। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ। ভাই আমাদের চ্যাট টেক্সটে কিছু কোশ্চেন আছে, এগুলো যদি একটু দেখতেন। ও আচ্ছা, হ্যাঁ, চ্যাট বক্সে কোশ্চেন আছে। ওকে।
সরি আমি আসলে বুঝতে পারিনি। আচ্ছা, একজন লিখছে সিজিপিএ কম ভাইয়া। সো সিজিপিএ কম হলে আসলে সত্যি কথা বলতে স্কলারশিপ পাওয়া একটু ডিফিকাল্ট হবে, বাট অ্যাডমিশন পাওয়া অতখানি ডিফিকাল্ট হবে না। বাট তোমার যদি অন্য স্কিল গুলি থাকে, ধরো যাক তুমি তোমার আমি জানি না কোন ডিপার্টমেন্ট তুমি যদি তোমার ডোমেইনে অনেক বেশি স্কিলফুল হও তুমি, তাহলে আমার মনে হয় যে তুমি ওইগুলি সিভিতে লিখলে এবং তোমার মোটিভেশনের উপর ডিপেন্ড করে অনেক সময় স্কলারশিপ হতে পারে। বাট আসলে অ্যাডমিশন হওয়া অতখানি ইম্পসিবল না। বাট এর সাথে সাথে শুধুমাত্র আহ, মানে তোমার স্কিলের উপরে ডিপেন্ড করতেছে। মানে অ্যাডমিশন মানে স্কলারশিপটা শুধুমাত্র সিজিপি এর উপরে না, স্কলারশিপ আরো অনেক বেশি ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে, যে তোমার মোটিভেশন, তোমার স্কিল, তোমার ফিউচার পার্সপেক্টিভ, তোমার গোল, ক্যারিয়ার গোল। সো এই সব কিছুর উপরে আসলে নির্ভর করে যে তোমার কেমন স্কলারশিপ বা অ্যাডমিশন বা আরো অন্য কিছু হবে কিনা। উইল গেট দ্য রেকর্ডিং, আমি আসলে জানি না যে রেকর্ডিং কেউ করছে কিনা, সো আমার আসলে জানা নাই যে আসলে রেকর্ডিং পাবে কিনা। সরি মুবাশির, আমার উত্তর এটা জানা নাই। ওকে, রেকর্ডিং প্রোভাইডেড করা হবে। আচ্ছা, আর দেয়ার ফুলি ফান্ডেড স্কলারশিপ অপরচুনিটি ফ্রম ইন্টারন্যাশনাল আন্ডার গ্রাজুয়েট। হ্যাঁ, তো আমি অলরেডি বলেছি আমার মনে হয় যে এই যে আইডেক্স যে স্কলারশিপের কথা বলেছি সেটা আসলে ফুল ফান্ডেড, বাট আমি মনে হয় একটা ব্যাপার আসলে খুব বেশি ক্লিয়ার করতে পারিনি। সেটা হলো যে যখনই কোনো স্কলারশিপ দেওয়া হবে ফ্রান্সে, সেটা কিন্তু শুধুমাত্র এয়ার ফেয়ার, মান্থলি স্টাইপেন্ড, রেজিস্ট্রেশন ফি বা টিউশন ফি এর সাথে ইনক্লুডেড না। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে রেজিস্ট্রেশন ফি কিন্তু বেশি না। ধরা যাক পাবলিক বিশ্ববিদ্যালয়গুলিতে রেজিস্ট্রেশন ফি হলো 243 ইউরো পার ইয়ার, মানে বাংলাদেশি টাকায় 25,000 বা 30,000 টাকা। তো এরপরে আর কোনো ফি নাই, ঠিক আছে? এটা হলো বেশিরভাগ প্রোগ্রামে, এবং বেশিরভাগ প্রোগ্রামে কোনো টিউশন ফি নাই। ওকে, কিন্তু কিছু কিছু প্রোগ্রামে টিউশন ফি আছে, এবং সেই টিউশন ফি গুলিতে আবার ধরা যাক 3,000 বা 4,000 ইউরো বা 5,000 ইউরো, তার মানে বছরে হতো 3 লাখ বা 4 লাখ বা 5 লাখ। সেগুলি তুমি হলো অনেক সময় হয় কি যে আহ, মানে তুমি হলো কিস্তি অনুযায়ী দিতে পারবে, মানে ধরা যাক কয়েকবারে দিতে পারবে, একবারে দেওয়া লাগবে না, সেটা বারবার ধরা যাক মাসে মাসে কিছু টাকা এরকম দেওয়া যায়। বাট ব্যাপার হচ্ছে এটা আসলে জার্মানির মতো না। জার্মানিতে যেমন ব্লক অ্যাকাউন্ট একদম টাকা ফিক্স করে রাখা লাগে, বাট এখানে আসলে ওইটা করা লাগে না। এখানে আসলে তুমি তোমার পড়ালেখার জন্য একটা অ্যাকাউন্ট দেখাতে হয়, বাট ইট ডাজন্ট মিন যে তোমার এটা হলো ফিক্স থাকতে হয়, ঠিক আছে? সো এটা একটা। আর ফুল ফান্ডেড বলতে এখানে ওইটাই বোঝায় যে কি বলে এয়ার ফেয়ার, মান্থলি স্টাইপেন্ড ফর মাস্টার্স। আর ফর পিএইচডি আসলে ফুল ফান্ডেড বলে কিছু নেই, পিএইচডি মানে ফুল ফান্ডিং। মানে ফ্রান্সে আসলে পিএইচডি তে কোনো টিউশন ফি নাই। তো কিন্তু পিএইচডি তে প্রতি বছর রেজিস্ট্রেশন ফি আছে, সেটা হলো 350 ইউরো, তার মানে 35,000 টাকা বছরে। সো এই 350 ইউরো 350 ইউরো সবাইকেই দিতে হবে, মানে সেটা স্কলারশিপ পাক বা না পাক এটা ডাজেন্ট ম্যাটার, সবাইকে দিতে হয় এই টাকাটা, ঠিক আছে? সো ফুল ফান্ডেড পিএইচডি আসলে হাফ ফান্ডেড পিএইচডি বলে ফ্রান্সের কোনো পিএইচডি নাই। হ্যাঁ, হাফ ফান্ডেড হতে পারে, তুমি ধরো যাক 2টা জায়গা থেকে ফান্ডিং পেয়েছো। ধরো যাক বাংলাদেশে এমবেসি তোমাকে হাফ ফান্ডিং দিয়েছে, আর ইউনিভার্সিটি তোমাকে বা ওই প্রফেসর তোমাকে হাফ ফান্ডিং দিয়েছে। তো 2টা মিলে তোমাকে ফুল ফান্ডিং। বাট ফুল ফান্ডিং মিন্স তোমার শুধুমাত্র স্যালারি, যেহেতু এখানে কোনো টিউশন ফি নাই। সো দ্যাটস ইট। সিজিপিএ 3.7 এবং রিসার্চ পাবলিকেশন এনাফ, আমার মনে হয় এনাফ। আমার আসলে সিজিপিএ 3.7 এর উপরে একটু ছিল এবং রিসার্চ পাবলিকেশন এরকমই ছিল। সো আমি তো মোটামুটি পার করে চলে আসছি। সো আমার মনে হয় যে এটা মোর দেন এনাফ, সমস্যার কথা না। সো বাংলাদেশি স্টুডেন্টের জন্য কোন কোন স্কলারশিপ অ্যাভেলেবল আমি বলেছি যে আইফেল স্কলারশিপ, ফ্রেঞ্চ গভর্নমেন্ট স্কলারশিপ, এগুলো হলো মানে মানে ফিক্স যে এই 2টা স্কলারশিপ আছেই সবখানে। আর প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য নিজস্ব স্কলারশিপ আছে, আইডেক্স স্কলারশিপ আছে, এবং আইডেক্স বাদ দিয়ে অন্যান্য অনেক ইউনিভার্সিটির স্কলারশিপ আছে, যেগুলি হলো তাদের নিজেদের জন্য ফান্ডেড। যেমন ধরো যাক আমাদের প্যারিস স্যাকলে বিশ্ববিদ্যালয়ে একটা স্কলারশিপ আছে যাকে বলা হয় এসপিএস, মানে স্যাকলে প্ল্যান্ট সায়েন্স, অর্থাৎ আমরা প্ল্যান্ট সায়েন্সে যারা পড়ালেখা করতাম তাদের জন্য আলাদা করে একটা স্কলারশিপ আছে। তো
সুতরাং এটা আবার আলাদা। সুতরাং এগুলো একটু খুঁজে খুঁজে দেখতে হবে, এবং আমি শিওর প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের জন্য নিজস্ব স্কলারশিপ আছে, এবং বেটার হয় হলো এগুলি সার্চ করা শুরু করা সেপ্টেম্বর অক্টোবর থেকে। ঠিক আছে? সো অক্টোবর নভেম্বরের মধ্যে অনেক সময় হয় কি যে অক্টোবর নভেম্বর ডিসেম্বরের মধ্যে কিছু কিছু মানে অ্যাডমিশন হয়ে গেলে তোমাকে স্কলারশিপের জন্য নরমালি অ্যাপ্লিকেশন করতে বলবা তুমি। স্কলারশিপ কভার টিউশন ফি অ্যান্ড লিভিং এক্সপেন্স। বললাম টিউশন ফি আসলে কখনোই কভার করে না, আর বেশিরভাগ ক্ষেত্রে টিউশন ফি নাই, সুতরাং কভার করার কোনো ওয়ে নাই। তো আর লিভিং এক্সপেন্স ওই যে মাসে তোমাকে 1000 ইউরো তোমার অ্যাকাউন্টে দিয়ে দিবে, এই টাকা দিয়ে তুমি তোমার থাকা, খাওয়া, চলা ফেরা বা গোছানো তুমি যতখানি পারো এটা করতে পারবা। আর কতখানি গোছাতে পারবা আমি বা কতখানি খরচ হয় আমি একটু বলে দিই। সেটা তুমি নরমালি যদি হিসাব করো যে 500 ইউরো, 400 থেকে 500 ইউরোর মধ্যে তুমি থাকতে পারবা মাসে। আর ধরো যাক আমি ম্যাক্সিমামই ধরি 500 ইউরো, এবং তুমি খাওয়া, সর্বোচ্চ খাওয়া তুমি যদি একদম খুবই ভালো খেতে চাও তাহলে একজন মানুষের 200-র বেশি লাগে না। এবং তুমি যদি বারে না যাও বা খুব বেশি হাই-ফাই লাইফ লিড না করো তাহলে 200 এর মধ্যে হয়ে যাওয়ার কথা। সো 500 আর 200 700। আর ধরো তোমার মোবাইল বিল এসে আর আছে ধরো 50 ইউরো বা এরকম। সো মোটামুটি 700 750 এর মধ্যে হয়ে যাওয়ার কথা। কিন্তু তুমি হলো কাফ পাবে, অর্থাৎ তোমার যে হাউজিং যে অ্যালাওয়েন্স আছে সেটা পাবে হয়তো 100 বা 150 ইউরো। সো মানে ব্যাপারটা হলো এইভাবে আসলে মানে ক্যালকুলেট করতে হবে। তো তুমি আসলে কিভাবে স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে ফ্রান্সে আমি বলে দিয়েছি। সেটা হলো যে তোমাকে প্রথমে হলো অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে, তারপরে অ্যাডমিশন পাবে, এবং অ্যাডমিশন পাওয়ার পরে তুমি স্কলারশিপের জন্য ওরা তোমাকে লিঙ্ক পাঠাবে, অথবা তুমি ওই কোঅর্ডিনেটরকে জিজ্ঞেস করবে যে দেখো আমি আসলে স্কলারশিপের অ্যাপ্লিকেশন করতে চাই, তুমি আমাকে লিঙ্ক পাঠাও বা তুমি আমাকে কি বলে রিকমেন্ড করো আইফেল এর জন্য বা ক্যাম্পাস ফ্রান্সে স্কলারশিপের জন্য। সো এইটা হলো মেন উপায়। সো তিন ধরনের স্কলারশিপ আছে আমি যেটা আগেও বলেছি, আইফেল, ফ্রেঞ্চ গভর্নমেন্ট এবং ইউনিভার্সিটি স্কলারশিপ। সো হাউ লং ডাজ ইট টেক ভিসা? সো ভিসা পেতে 1 মাস সময় লাগে, 1 থেকে 1.5 মাস। তুমি জুলাইয়ের শুরুতে বা জুলাইয়ের মাঝামাঝিতে অ্যাপ্লিকেশন করলে তুমি আগস্টের মধ্যে ভিসা পেয়ে যাবে, এখানে কোনো সমস্যা নেই। এটা হলো জার্মানির মতো অনেক বেশি না, মানে কি বলে টাইম কনজিউমিং না, তোমার জন্য বেশ এখানে খুব দ্রুতই আসলে ভিসা দিয়ে দেয় আমি যদি বলি। ফর এক্সাম্পল আমার ক্ষেত্রে আমার মনে আছে ওই সময় কোভিড চলছিল, কিন্তু আমি ভিসার অ্যাপ্লিকেশন করছিলাম সম্ভবত জুলাইয়ের শুরুতে এবং জুলাই মাঝামাঝিতে, এবং আমি আসলে আগস্টের মাঝামাঝিতে ভিসা পেয়ে গিয়েছিলাম 1 মাস। এবং আমি জানি প্রত্যেকেই আমি যারা পরিচিত আছে তারা এইভাবে আসলে পেয়েছে। পার্ট টাইমের কথা বলেছি, 20 ঘন্টা আসলে পার্ট টাইম, এবং ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি আসলে লাগবে তুমি যদি ফ্রেঞ্চ যে দোকানগুলো আছে সেগুলোতে কাজ করতে চাও। কিন্তু তুমি যদি গ্লোবাল সবগুলোতে কাজ করতে চাও সেক্ষেত্রে লাগবে না, ইংলিশ দিয়ে কাজ চালানো যাবে, বাট তুমি আসলে শিখে যাবে একটা সার্কামস্টেন্সের মধ্যে দিয়ে, আসলে তুমি আসলে শিখে যাবে। পিআর বা গ্রিন কার্ড, আচ্ছা। সো এটা আসলে খুবই একটা ইন্টারেস্টিং প্রশ্ন, আমি আসলে এখানে বলিনি। ফ্রান্সে আসলে পিআর বলতে আসলে খুব কম জিনিস আছে। পিআর তুমি পাবে যদি তুমি 10 বছর তুমি যদি 5 বছর এখানে থাকো, ঠিক আছে? কিন্তু ইন্টারেস্টিংলি তুমি যদি 2 বছরের মাস্টার্স কমপ্লিট করো, অথবা 3 বছরের পিএইচডি কমপ্লিট করো, অথবা 3 বছরের ব্যাচেলর কমপ্লিট করো, সেক্ষেত্রে তুমি ব্যাচেলর শেষ করার 2 বছর পরে আসলে অ্যাপ্লিকেশন করতে পারবে। ধরো যে তুমি 2020-এ এসেছো, 2025-এ এসেছো, 27-এ তোমার মাস্টার্স শেষ হয়েছে, তুমি 28 সালে বা 29 সালে তুমি হলো তোমার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি লাগবে B1 বা B2 লেভেলের, তখন তুমি ভাষা শিখতে হবে তোমাকে। তারপরে তুমি হলো এখানে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবা, মানে নাগরিকত্ব ডিরেক্টলি। এখানে গ্রিন কার্ড বা পিআর বলতে ওইটা আসলে হয় না। গ্রিন কার্ড বা পিআর এইভাবে হয় যে তুমি হলো ধরো যাক তুমি পার্মানেন্ট জব আছে কিন্তু তুমি আসলে কি বলে পাসপোর্ট নিতে চাচ্ছ না, অথবা পাসপোর্ট অনেক লেন্দি প্রসিডিউর, সুতরাং তুমি ওর মধ্যে দিয়ে যেতে চাচ্ছ না, সেক্ষেত্রে তুমি 10 বছরের রেসিডেন্স পারমিটের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। কিন্তু গ্রিন কার্ড না বা কানাডার মতো পিআর না, এটা হলো 10 বছরের জন্য নির্দিষ্ট।
তো মিডল ক্লাস ফ্যামিলি হিসেবে আমি বলেছি কি কি আসলে অ্যাভেলেবল আছে। আমার মনে হয় যে এটা করা। সিজি কেমন মেনটেন করা উচিত? 3.5 প্লাস থাকা উচিত। বাট না থাকলেও অন্য জিনিসগুলো দিয়ে আসলে তোমাকে হলো মানে কি বলে কমপ্লিমেন্টারি করতে হবে আসলে। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস অবশ্যই ভ্যালু ক্রিয়েট করে স্কলারশিপের ক্ষেত্রে। তোমাকে আসলে বলে যে আসলে এটা আসলে প্রমাণ করে যে তুমি আসলে শুধু পড়ালেখাই করো নাই, আরো অনেক কিছুই করেছো। ইআইটি গ্লোবাল মাস্টার্স, আমি আসলে এই মাস্টার্স এর প্রোগ্রাম সম্পর্কে জানি না। ইআইটি গ্লোবাল মাস্টার্স, আই এম সরি। সো রেন বিশ্ববিদ্যালয়ে আসলে এ ধরনের মাস্টার্স থাকতে পারে এবং আমি আসলে এটা আসলে জানি না। আর এটা সম্ভবত ইরাসমাস টাইপের হতে পারে। সো যদি ইরাসমাস হয় সেক্ষেত্রে তো একটু আলাদা। আমি ইরাসমাসের কথা বলি না এখানে, কারণ ইরাসমাসের পুরো প্রক্রিয়াটা আসলে আলাদা। জাফর ইকবাল, মাস্টার্স ইন বিজনেস, আমার মনে হয় আপনি মাস্টার্স অ্যাপ্লিকেশন করতে পারবেন, সেলফ ফান্ডিং এও অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং আপনি অবশ্যই জাফর ইকবালের কথা বলছি এবং আপনি অবশ্যই অন্য একটা দেশে মুভ করতে পারবেন। এটা অনেকেই করছে এবং আমাদের কাছে আসলে অনেক উদাহরণ আছে। পার্ট টাইম জব স্যালারি এটা আসলে ডিপেন্ড করে কত, বাট আমি জানি যে নর্মালি এক মাসে পার্ট টাইম করে 500, 600, 700, 800 ইউরো এরকম আসলে ইনকাম করতে পারে। বাট এটা ডিপেন্ড করে আসলে যে কার উপরে। আপনি যদি বাংলাদেশি দোকানে পার্ট টাইম করেন তাহলে স্যালারি অনেক কম হবে, কারণ বাংলাদেশিরা কম টাকা দেয় আনফরচুনেটলি। আইএলটিএস করতে হবে, আইএলটিএস যত বেশি করবেন মানে আইএলটিএস এর স্কোর যত বেশি হবে স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা তত বেশি হবে। ইয়েস, ব্যাচেলর প্রোগ্রাম শেষে অবশ্যই M1 এ এনরোল করা যায়। রাকিব মিয়ার প্রশ্ন, যেমন ফাহাদ আসলে M1 এ আসছিল ডিরেক্টলি। সো তোমার ইউনিভার্সিটি থেকে আসলে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ পড়ে আসলে M1 এ আসছে। সো এটা খুবই নর্মাল। ব্যাংক স্টেটমেন্ট ভিসার জন্য আসলে রিকোয়ার্ড, কিন্তু আসলে যদি স্কলারশিপ পাওয়ার লাগবে না, কিন্তু স্কলারশিপ যদি না পাও সেক্ষেত্রে তোমার যত খরচ হবে সে অনুযায়ী, ধরো যাক তোমার মাসে যদি 650 ইউরো বা 700 ইউরো ধরো, সেক্ষেত্রে তুমি 1 বছরের খরচ হিসেবে তোমাকে 8400 ইউরো দেখাতে হবে। হ্যাঁ, নন ইউ স্টুডেন্টের জন্য যদি প্রোগ্রাম ফি, টিউশন ফি 3770 ইউরো হয়, তাহলে এটা আসলে আমাদের জন্য প্রযোজ্য। আমরা তো ইউরোপিয়ান না, সো অবশ্যই আমাদের জন্য প্রযোজ্য। প্রোজ এবং কনস জার্মানির ক্ষেত্রে সুবিধা হচ্ছে যে তুমি হলো একটা ফ্লেক্সিবিলিটি পাবা পড়ালেখায়, যে তুমি 2 বছরের কোর্স 3 বছর 4 বছর, আমার বন্ধু আছে যারা 2 বছরের মাস্টার্সে গেছে বাট 3 বছর 4 বছর ধরে পড়ালেখা শেষ করছে। বাট ফ্রান্সে ওই সমস্যাটা আছে যে তোমাকে একদম রেগুলার পড়ালেখা করতে হবে। যদি রেগুলার পড়ালেখা না করো তাহলে পরবর্তীতে পরের ইয়ারের ভিসা এক্সটেনশন করতে ওরা হলো ঝামেলা করে। তোমার ধরো যাক তুমি মাস্টার্স 2 ইয়ারের মাস্টার্সে গেছো, ফার্স্ট ইয়ারের মাস্টার্স এর রেজাল্টের উপর ডিপেন্ড করে, বা ফার্স্ট ইয়ারের মাস্টার্স তুমি পাস করেছো কিনা এটার উপর ডিপেন্ড করে তোমার সেকেন্ড ইয়ারের মাস্টার্সে তোমাকে ভিসা দিবে। সুতরাং এটা এই ব্যাপারে একটুখানি স্ট্রিক্ট বলা যায়। পড়ালেখার জন্য মাস্টার্স প্যারিস ভালো না অন্য কিছু ভালো? পড়ালেখার জন্য আসলে সব শহরই ভালো, বাট প্যারিসে অনেক বেশি বিশ্ববিদ্যালয় আছে, বাট প্যারিসে আবার লিভিং কস্ট অনেক হাই, যেটা আসলে অন্যান্য শহরগুলো একটুখানি কম। আবার জবের ক্ষেত্রে যদি বলি সেক্ষেত্রে হলো প্যারিসে জবের পরিমাণ বেশি, যেহেতু যেই ফুড চেন গুলো আছে বা বাংলাদেশি দোকানগুলি আছে সেগুলি অনেক বেশি, বা ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে বা ইন্ডিয়ান দোকান আছে। তো সেক্ষেত্রে ইংরেজিতে অনেক বেশি কাজ পাওয়া যায়। আর ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার অন্য শহরগুলোতে একটুখানি বেশি প্যারিসের তুলনায়। ফ্রান্স অর বেলজিয়াম অর আদার ইউ কান্ট্রি, আমি ফ্রান্সে থাকি, সো আমি জানি না আসলে এটা বলা উচিত কিনা, কিন্তু যাই হোক, যদি আমি বলি যে আসলে রিসার্চ এর ক্ষেত্রে, সো ফ্রান্স পৃথিবী মানে ইউরোপের ক্ষেত্রে রিসার্চ এর ক্ষেত্রে আসলে
টপ টায়ারে যদি বলি আমি তাহলে সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, জার্মানি, ফ্রান্স, ব্যাপারটা এরকম আর কি। সো জার্মানি, বেলজিয়াম কাছাকাছি, সরি ফ্রান্স আর বেলজিয়াম কাছাকাছি। তো এটা হলো আমার ডোমেনে, আমি এটা জানি যে নেদারল্যান্ড, সুইজারল্যান্ড, জার্মানি এরা হলো এক টায়ারে, তারপরে হলো বেলজিয়াম, ফ্রান্স, তারপরে হলো ইতালি, স্পেন বা আরো যারা আছে। সো আমি আসলে জানি না তোমার প্রোগ্রামে কেমন আসলেই, বাট ওভারঅলি নট ব্যাড। বেলজিয়াম ভালো জায়গা। 3.2 সিজিপিএ ফর এনাফ ফর স্কলারশিপ। আমি আগেও বলছি যে স্কলারশিপ শুধুমাত্র সিজিপিএ এর উপর নির্ভর করে না, রিসার্চ পেপারের উপর নির্ভর করে, আইএলটিএস এর উপর নির্ভর করে, মোটিভেশন লেটারের উপর নির্ভর করে, তুমি লেখাপড়া বাদ দিয়েও আর কোনো কিছু করেছো কিনা সেটার উপর নির্ভর করে। সো হোয়াই নট টেক এ চান্স, একটা চান্স তো নেওয়া যায়। স্টাডি গ্যাপ অ্যাকসেপ্ট করে, হ্যাঁ স্টাডি গ্যাপ অ্যাকসেপ্ট করে 2 বছর পর্যন্ত, যে আপনি 2 বছর পর্যন্ত এর আগে কি করছেন। আর অনেক বছর স্টাডি গ্যাপ অ্যাকসেপ্ট করে যদি আপনি তাদেরকে বুঝাইতে পারেন যে আসলে আপনি এর মধ্যে কি করেছেন। ফ্রেশ গ্রাজুয়েট বাংলাদেশ থেকে আসলে আমার মনে হয় যে মুস্তাহিদ যেটা প্রশ্ন করেছে, আমার মনে হয় যে M1 এ অ্যাপ্লিকেশন করা বেটার। M2 মানে হলো মাস্টার্স এর সেকেন্ড ইয়ার, এবং M2 তে আসলে শেখার খুব বেশি সময় পাওয়া যায় না, কারণ শুধুমাত্র 4 মাস হলো আসলে থিওরিটিক্যাল আর 6 মাস হলো ইন্টার্নশিপ। সো টাইমটা খুব দ্রুত চলে যায়। সো বেটার হলো যে M1 এর জন্য অ্যাপ্লিকেশন করা, বাট 2-1টা জাস্ট ইন কেস M2 তে অ্যাপ্লিকেশন করে রাখাও যায়, এটা খুব বেশি না। হোয়াট লেভেল অফ ফ্রেঞ্চ আই শুড লার্ন। ফরাসি আমি আসলে একদমই পারতাম না, আমি যখন আসি 1টা 2টা ওয়ার্ড পারতাম। সো মানে ইংরেজি আসলে দিয়ে আসলে এতদিন টিকে আছি, সো এটা আসলে ইম্পসিবল না। আমি এখন পারি, বাট তবুও অত হাই লেভেল না, বাট আমি বুঝতে পারি ব্যাপারটা এরকম। বাট তুমি আসলে শিখে যাবে। আর তুমি যদি চাও সেক্ষেত্রে হলো অ্যালায়েন্স ফ্রান্সে নামের একটা অর্গানাইজেশন আছে যেটা আসলে ফ্রেঞ্চ এম্বাসি চালায়। তো সেক্ষেত্রে তোমরা ওইখানে যোগাযোগ করতে পারো। মোটামুটি A1, A2, B1, B2 যত উপরে উঠতে পারবে তত ভালো। সো তুমি এখানে এসে সহজে ইন্টিগ্রেট করতে পারবে। আমি জানি একটা ছেলে গত বছর এসেছে, সে হলো বাংলাদেশ থেকে ডিরেক্টলি M2 তে এসেছে, এবং সে হলো ফ্রেঞ্চ জানতো। ওগুলো জগন্নাথে পড়তো, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কিন্তু ও ফ্রেঞ্চ জানতো, ও পড়ালেখা করছে। সো এখন কিন্তু ও খুব সহজে ইন্টিগ্রেট করে ফেলেছে এখানে। বর্ণবাদিতা বর্ণবাদিতা 2 ধরনের হতে পারে, একটা হলো ধর্ম ভিত্তিক আর একটা হলো কালার ভিত্তিক। সো ধর্মভিত্তিক বর্ণবাদিতা আমি যদি বলি, মোরলেস এটা আসলে ইউরোপিয়ান সব দেশের মতো এখানে ওই রকমই আছে। ইউরোপিয়ান সব দেশ বলতে পশ্চিমে সব দেশের মতো এখানে ওই রকমই আছে। একটুখানি মানে কি বলবো, জানোই তো আমাদের ধর্ম দেখলে একটুখানি ই, বাট তবুও আসলে অতখানি সমস্যা হয় না, কারণ এখানে আসলে ফ্রান্সে আসলে দ্বিতীয় ধর্ম হলো মানে সবচেয়ে বেশি মানুষ আসলে আমাদের দেশের মতো, মানে আমাদের দেশ মানে মুসলমানদের কারণ হচ্ছে এখানে অনেক আলজেরিয়া, মরক্কো, তিউনিসিয়ার লোকজন আছে, বা আফ্রিকান অনেক দেশের লোকজন আছে যারা বেশিরভাগ ক্ষেত্রে মুসলমান। সুতরাং ওই ধরনের বর্ণবাদিতা করতে পারবে না। আর বর্ণবাদিতা আসলে কালারের ক্ষেত্রে আরো বর্ণবাদিতা করতে পারবে না, কারণ এটা আসলে একটা মিশ্রিত জাতি হয়ে গেছে। এরা আসলে সুইডেন বা নরওয়ের মতো সব সাদা না। তুমি আসলে ফুটবল দেখলেই বুঝতে পারবা যে আসলে কেমন। সো এখানে ওই কালোদের আসলে খুব বেশি সমস্যা হয় না। সো আমরা তো কালো আর সাদার মাঝামাঝি, সো আমাদেরও খুব বেশি সমস্যা হয় না আসলে। মানে এটলিস্ট একাডেমিয়াতে ওই ধরনের সমস্যা হয় না, আমি যদি বলি সত্যি কথা বলতে। মামুন আব্দুল্লাহ আসলে মাস্টার্স এবং পিএইচডি বলেছি, ব্যাচেলর কথা আমি বলেছি একসময় যে আসলে ব্যাচেলর বেশিরভাগ প্রোগ্রাম আসলে ফরাসি ভাষায়। যদি আপনার বা তোমার আসলে ফরাসি ভাষা জানা থাকে তাহলে এখানে অ্যাপ্লিকেশন করা বেটার। বাট ব্যাচেলর আসলে যেহেতু ফ্রান্স ফরাসি ভাষায় আসলে তাদের ব্যাচেলর পড়ায়, ইংরেজি ভাষায় খুব কম ব্যাচেলর পড়ায়, সুতরাং আমি আসলে ওই জন্য করছি। দাড়ি থাকলে রিজেক্টেড না, দাড়ি থাকলে রিজেক্টেড হওয়ার সম্ভাবনা নাই। আমার নিজেরও দাড়ি ছিল, আমি আজকে শেভ করছি তাই। যাই হোক, আর হলো কি বলে, আমি যখন আসছি তখন আমার সাথে এক ছেলে আসছে, তার হলো সে হলো তাবলিগ করতো, বড় বড় দাড়ি। সো এবং গত বছরে আমাদের এক ছোট ভাই, সেও এখানে ছিল, সে হলো সুইডেনে গেছে।
সে আসলে দাড়ি নিয়ে আসছে, সে হলো চিটাগাং এর। সো এটা আসলে দাড়ি নিয়ে কোনো রিজেকশন মানে ভিসার ক্ষেত্রে সবের রিজেকশন করার সম্ভাবনা নাই। ঠিক আছে? এটা আসলে আমেরিকার মতো না অতখানি। যে কি বলবো? যাক তোমরা বুঝতে পারছো ব্যাপারটা। সো এই তো আমার আর তেমন কিছু বলার নাই। আমার মনে হয় শুধুমাত্র একজন হাত তুলছে, আবু সুফিয়ান। তুমি যদি প্রশ্ন করতে। আসসালামু আলাইকুম ভাইয়া। জি। জি ভাইয়া, বলো। আপনি তো হচ্ছে মেনশন কল। জি ভাইয়া, আপনি তো হচ্ছে বলছিলেন যে হচ্ছে ব্যাচেলার মানে বেশিরভাগ হচ্ছে প্রোগ্রামগুলো হচ্ছে ভাইয়া ফ্রেঞ্চই হয়। সো এক্ষেত্রে কি একটু মানে হুম। কয়েকটা স্পেসিফাই করতে পারবেন যে হচ্ছে কোনগুলো হচ্ছে ইংলিশে হয় বা কোন প্রোগ্রামগুলো হচ্ছে ইংলিশে ইয়া হয়, যদি একটু বলতেন আর কি। না, এটা আসলে আমি যদি বলি আমি বিশ্ববিদ্যালয়ে যেগুলো আমি দেখেছি মানে 90% এরও বেশি, তারও বেশি সেগুলো মানে ফ্রেঞ্চে হয়। এখন কিছু আছে ইংলিশে, ধরা যাক এইচইসি প্যারিস, মানে ওইটা হলো বিজনেস ফ্যাকাল্টির, কিংবা সায়েন্স পো নামের আরেকটা ইউনিভার্সিটি আছে সায়েন্স, কিংবা পিএসএল এর কিছু প্রোগ্রাম আছে, পিএসএল বিশ্ববিদ্যালয়ের কিছু প্রোগ্রাম আছে, সেগুলো হলো ইংলিশে। বাট আমি আসলে স্পেসিফিক ভাবে আমার আসলে জানা নাই যে আসলে কোন বিশ্ববিদ্যালয়ের কোন প্রোগ্রামটা আসলে ইংলিশে। এটা আসলে তোমাকে একটু খুঁজে দেখতে হবে। সরি, আমি আসলে এটা জানি না। জি ভাইয়া, আর এমনিতে ভাইয়া ভাইয়া আমার হচ্ছে এসএসসি হচ্ছে 2019-এ ছিল, এইচএসসি হচ্ছে ভাই 21-এ ছিল আর কি। দুইটাতে হচ্ছে ভাই 5 ছিল। সো এক্ষেত্রে কি আমার হুম। গ্যাপ হয়ে গেছে ভাইয়া, 21 যেহেতু আমার এইচএসসি ছিল? না, সমস্যা মানে হবে আমার না। গ্যাপটা হচ্ছে এক্সপেক্ট করবে কিনা? ওই তো তোমাকে বললাম কি যে তোমাকে হলো মানে ডিফেন্ড করতে হবে, যে আসলে তুমি কেন আসলে এতদিন পড়ালেখা করো না, এটা আসলে তোমাকে মানে জাস্টিফাই করতে হবে। ব্যাপারটা এরকম। সো জাস্টিফিকেশনের উপর নির্ভর আসলে ভাইয়া করতেছে যে আসলে। পড়াশোনা কন্টিনিউ ছিল ভাইয়া, পড়াশোনা কন্টিনিউ ছিল। এখন হচ্ছে আমি থার্ড ইয়ারে আছি আর কি ভাইয়া। সো আরেকটা কথা হচ্ছে ভাইয়া, ওই ব্যাচেলারে মানে স্কলারশিপ হচ্ছে চান্সেস কেমন? ব্যাচেলর স্কলারশিপ পাওয়ার চান্স খুব কম। ঠিক আছে, বেটার হলো যে মাস্টার্স অ্যাপ্লিকেশন, যেহেতু তুমি থার্ড ইয়ারে পড়ো অলরেডি, আমার মনে হয় এখন থেকে আইএলটিএস এর প্রিপারেশন নেওয়া বেটার। সুতরাং তুমি ফোর্থ ইয়ার শেষ করার সাথে সাথে তুমি দেখা গেল যে স্কলারশিপের মানে সবকিছু অ্যাপ্লিকেশন করবা। মানে আমার একটা সাজেশন হলো তোমাদের সবার সাথে আসলে যে মানে তোমরা যদি ইন বিটুইন ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে থাকো, তাহলে আসলে ওইটা ছেড়ে আসলে আবার নতুন করে কোন একটা দেশে আসলে মুভ করা খুব বেশি ভালো ডিসিশন হবে বলে আমার মনে হয় না। পার্সোনালি আমি যেটা ফিল করি। বেটার হলো তুমি অনার্স শেষ করো, তারপর তুমি মাস্টার্স অ্যাপ্লিকেশন করো, অথবা মাস্টার্স শেষ করো তারপর তুমি মাস্টার্স অ্যাপ্লিকেশন করো। ব্যাপারটা এরকম। তুমি একটা শেষ না করে আরেকটাতে আসলে জাম্প করা আসলে খুব বেশি ভালো ডিসিশন না আমার দৃষ্টিতে। জি ভাই, বুঝতে পারছি। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ওয়েলকাম। সাজ্জাদ হোসেন বলছেন যে ভর্তি ফি দেওয়ার পরে কি স্কলারশিপ অ্যাপ্লিকেশন? না, ভর্তি ফি আসলে দিতে হবে না তখন। আপনার ভর্তি ফি দিতে হবে হলো একদম শেষে। আপনি কি বলে ভিসা পাওয়ারও শেষে আসলে অনেক সময় ভর্তি ফি দেওয়া যায়। যেমন হলো রেজিস্ট্রেশন ফি বা রেজিস্ট্রেশনের জন্য সময় থাকে হলো অক্টোবর, নভেম্বর পর্যন্ত। তার মানে আপনি সেপ্টেম্বরে যদি চলে বসেন, আমি যেমন সেপ্টেম্বরে আসছি, বাট আমি রেজিস্ট্রেশন করছি হলো এখানে আসার পরে। সো ইট ডাজন্ট ম্যাটার যে আপনি পরে অনেক সময় চায় যে ঠিক আছে, কি বলে কিছু টাকা দিয়ে আসলে আপনি করেন। বাট ওটা যদি ভিসা যদি রিজেক্টেড হয় তাহলে ওরা হলো ফেরত দিতে বাধ্য। অবশ্যই ফেরত দিতে বাধ্য। আর মুস্তাহিদ বলছেন যে কোন সেন্ট্রাল পোর্টাল আছে? হ্যাঁ, আমার মনে হয় ক্যাম্পাস ফ্রান্সের কি বলে, অথবা ওয়েবসাইটে গেলে আপনি পাবেন, অথবা মন মাস্টার নামের একটা ওয়েবসাইট আছে। মন মাস্টার, আমি এখানে করছি, মন মাস্টার এখানে লিখে দিয়েছি। সো এখানে এটা গুগলে সার্চ দিলেই পাওয়া যাবে। আচ্ছা, আমার মনে হয় জাফর ইকবাল, আপনার আসলে আইএলটিএস আসলে করা উচিত, কারণ হচ্ছে যে ৮ বছরের গ্যাপ অলরেডি। সো আসলে এটা একটু ডিফিকাল্ট হবে যদি আইএলটিএস না দিয়ে আসলে আসতে চান। সো বেটার হলো যে আপনার প্রত্যেকটা স্টেপ ঠিকঠাক করা, যে আপনি মোটিভেশন লেটার কিভাবে লিখবেন, স্কলারশিপ কিভাবে লিখবেন, এবং সবকিছু আসলে মানে পয়েন্ট টু পয়েন্ট আপনাকে হলো ফিক্স করতে হবে। ৮ বছরের গ্যাপ আসলে একটুখানি বেশি। সরি, বাট আপনি চেষ্টা করতে পারেন অবশ্যই।
এবং আমার মনে হয় যে আপনার আইএলস চেষ্টা করা উচিত। তো এই ছিল আমার কথা। আমি জানি না আসলে আর কারো কোনো প্রশ্ন আছে কিনা। আর যদি না থাকে সেক্ষেত্রে আর কোনো কিছু আছে কিনা। প্রথমেই কৃতজ্ঞতা জানাই আজকে সম্মানিত অতিথি ডক্টর সালেক আহমেদ সজীব ভাইয়াকে। আপনার মূল্যবান সময়, বাস্তব অভিজ্ঞতা এবং স্পষ্ট দিক নির্দেশনা আমাদের সকলকে অনুপ্রাণিত করেছে। আপনার মতো একজন গবেষণের কাছ থেকে আসলে উচ্চশিক্ষা এবং স্কলারশিপ নিয়ে এত বাস্তব ভিত্তিক আলোচনা পাওয়া সত্যি আমাদের জন্য অনেক আনন্দের। সাথে সাথে ধন্যবাদ জানাই আমাদের সাথে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদেরকে যারা আজকের সেশনে অংশগ্রহণ করেছে। আপনাদের আগ্রহই আমাদের ইউনুস খান স্কলার্স গার্ডেন টু হায়ার স্টাডিজ সোসাইটি এর মূল প্রেরণা। আর তোমাদেরকে অনেক ধন্যবাদ আমাকে আসলে সুযোগ দেওয়ার জন্য। আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, আমি কিন্তু তোমাদের যেই শিক্ষক আছেন সোহেল আরমান শুভ, ও আমার ক্লাসমেট ছিল এবং আমরা দুইজন খুব ভালো বন্ধু। আমরা এসএসসি ইন্টারমিডিয়েট একই স্কুলে একই কলেজে লেখাপড়া করেছি, কুষ্টিয়াতে, কুষ্টিয়া জেলা স্কুলে, কুষ্টিয়া সরকারি কলেজে, এবং আমাদের রোল ঠিক পাশাপাশি ছিল। সো আমরা আসলে একই সাথে বড় হওয়া আসলে মানুষ। সো আমার খুব ভালো লাগে, তোমাদের শিক্ষক আমার বন্ধু। সো তোমাদের জন্য ভালো এবং ভালোবাসা এবং শুভকামনা থাকলো। তোমরা তোমাদের যদি কখনো কোনো কোয়েরি থাকে সেক্ষেত্রে আমাকে নক দিতে পারো। সেক্ষেত্রে আমি চেষ্টা করব তোমাদের ভবিষ্যতে কোয়েরি গুলা ফুলফিল করার জন্য বা অ্যান্সার দেওয়ার জন্য আমার মতো করে চেষ্টা করব, অথবা আমি অ্যাটলিস্ট দিক দেখায় দিতে পারবো যে কোন দিকে যেতে হবে।